আমি কিন্তু সরাসরি বলছি যে ইলেকশন কমিশনের এই অব্যবস্থা, অপরিকল্পনা, অদূরদর্শিতার পূর্ণ রাজনৈতিক ফয়দা তৃণমূল কংগ্রেস নিয়েছে। ফলে মানে এটাও ভাবার আছে যে ইলেকশন কমিশনের কাছে সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক আছে কিনা। হয়তো বাইরে রাজনীতি এত কঠিন জিনিস আজকাল না, মানে তুমি যেটা দেখছো সেটাই বাস্তব না, হাতের মানে বাইরের দাঁতটার মতন। ফলে আপনি বলছেন যে ইলেকশন কমিশনের এই অব্যবস্থা সম্ভাবনা হতে পারে কংগ্রেসকে রাজনৈতিক ফায়দা দেবার জন্য। এই পুরো অব্যবস্থাটার পেছনে হয়তো তৃণমূল কংগ্রেস আছে। মানে তাহলে বিজেপি কি করছে? এক্স্যাক্ট তাই। 2025 সাল ক্যালেন্ডার থেকে বিদায় নিতে চলেছে, আসছে 2026। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি চলছে বিশ্বজুড়ে। পশ্চিমবঙ্গ এবং ভারতের রাজনীতিতে 2025 সালটাকে কিভাবে দেখবো আমরা, এই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি রাজনৈতিক বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। অধ্যাপক চক্রবর্তী, 2025-কে আমি পশ্চিমবঙ্গের রাজনীতির দিক থেকে বলছি, কোন কোন ঘটনা মনে হয় সবচেয়ে বেশি উল্লেখযোগ্য? পশ্চিমবাংলার রাজনীতিতে একটা কন্টিনিউইটি এবং একই সাথে চেঞ্জ আছে কিছুটা। কন্টিনিউইটি যখন আমি বলছি, হিংসা, রাজনীতির হিংসা দেখেছি, দুর্নীতি, মিস গভর্নেন্সের প্রশ্নটা বারবার উঠেছে। চেঞ্জ দেখলাম যে শার্পলি ধর্মভিত্তিক রাজনীতি, এটা কমপ্লিট একটা প্যারাডাইম চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। ধর্মভিত্তিক যে রাজনীতি ধীরে ধীরে ইনজেক্ট হচ্ছিল, কিন্তু একটা প্যারাডাইম শিফট কিন্তু 2025-এ ঘটে গেল, যেখানে সরকার প্রায় বলা যায় যে ট্যাক্স পেয়ারের টাকা ব্যয় করে দীঘার জগন্নাথ ধাম থেকে শুরু করে এখানে দুর্গাঙ্গন, মহাকাল মন্দির, এবং এইটার কাউন্টার যদি দেখা যায় প্রথমবার পশ্চিমবাংলার রাজনীতিতে এলো স্বাধীনতার পর, সেটা শুধু মুসলমানদের নিয়ে রাজনীতি। আমরা দেখলাম যে হুমায়ুন কবির, যিনি তৃণমূলের বিধায়ক, ভরতপুর থেকে নির্বাচিত হয়েছিলেন, বর্তমানে সাসপেন্ডেড, এবং শুধু তাই নয়, তিনি পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনলেন যে তিনি বিজেপিকে আটকানোর জন্য আরেকটা সফট হিন্দুত্বের লাইন নিয়েছে, ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে হিন্দুদেরকে দুর্গাপূজায় দান দক্ষিণা করছে, একের পর এক মন্দির নির্মাণ করছেন, অথচ মুসলমানদের স্থায়ী উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করছে না। ফলে মুসলমানদের নেতা হিসাবে তিনি আত্মপ্রকাশ করতে চান, এবং সেই হিসাবে কিন্তু নতুন দল তৈরি করলেন, জনতা উন্নয়ন পার্টি। এই পাশাপাশি বাবরি মসজিদ তৈরি করার ঘোষণা করে, বাবরি মসজিদের মতন ইস্যু পশ্চিমবাংলার রাজনীতিতে আবার নতুন করে উঠে আসলো। তখন উত্তর ভারতবর্ষ থেকে বাবরি মসজিদের ইস্যু, রাম মন্দির ইস্যু সমাপ্তি ঘটেছে, তখন পশ্চিমবাংলায় নতুন করে বাবরি মসজিদের নির্মাণের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু প্রমাণ করে যে পশ্চিমবাংলা দীর্ঘদিন 50, 60, 70, 80-র দশকে আদর্শ ভিত্তিক রাজনীতি হয়েছে, ইস্যু ভিত্তিক রাজনীতি আমরা দেখে অভ্যস্ত, কখনো নেতা ভিত্তিক রাজনীতিও দেখে অভ্যস্ত ছিলাম, কিন্তু সরাসরি ধর্মের ভিত্তিতে, ধর্ম এভরিডে লাইফে আমাদের ধর্ম এবং রাজনৈতিক নেতারা ধর্মকে সামনে রেখে জিগির তুলছেন না। এখানে আপনাকে একটু থামাই, সেটা হচ্ছে যে এই যে মন্দির রাজনীতি শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কি মনে হয় না যে বিজেপিকে কাউন্টার করার জন্য, মানে বিজেপির যে হিন্দু ধর্ম ভিত্তিক রাজনীতি, তিনি জানেন যে মুসলমান ভোটটা নিয়ে তার খুব একটা চিন্তার কিছু নেই, এটা তার ঝুলিতে রয়েছেই, এবং তারপরে এই যে বাঙালি মুসলমানদের পেটানো শুরু হলো বাংলাদেশি তকমা দিয়ে, সেটা তাকে আরো বেশি মুসলমান ভোট তার দিকে আনবে, এটা নিয়ে তার কোনো সমস্যা নেই, হিন্দু ভোটটা নিয়েই তার একটা চিন্তা ছিল। তার ফলে এই মন্দির পরিসংখ্যান কি বলছে, 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রতি 100 জন হিন্দুর মধ্যে 54 জন বিজেপিকে ভোট দিয়েছিল, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়নি। উল্টো দিকে 87% মুসলমান, মানে প্রতি 100 জন মুসলমানের মধ্যে 87 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকে ভোট দিয়েছিল। এটা প্রায় একই রকম অবস্থান 2024-এর লোকসভা নির্বাচন, যেখানে বিজেপির আসন কমে 18 থেকে 12 হয়েছে, কিন্তু বিজেপির ভোট সামান্য বেড়েছে, এবং তাতে দেখা যাচ্ছে প্রতি 100 জন হিন্দুর মধ্যে 55 জন হিন্দু বিজেপিকে সমর্থন করেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই রিস্কটা নিতে পারেন না যে এই 55 জন প্রতি 100 জন হিন্দুর মধ্যে 55 জন এখন আছে, এটা যদি 60-62-তে যায়, আমরা হিসাব করে দেখেছি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট উড়ে চলে যাবে। তার জন্যই কিন্তু একের পর এক মন্দির নির্মাণের ঘোষণা উনি করছেন,
বা একের পর হিন্দুদের নতুন করে সফট হিন্দুত্বের পলিসি তিনি কিন্তু নিয়েছেন। কিন্তু যে তৃণমূল কংগ্রেস রাস্তা রাজনীতির দাবি করে, সেই তৃণমূল কংগ্রেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেছেন, কিন্তু রাস্তায় তৃণমূল কংগ্রেসকে কিন্তু বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে আন্দোলন করতে দেখা যায়নি, মিছিল করতে দেখা যায়নি। কিন্তু মতুয়াদের নিয়ে যখন আবার একটা সংকট তৈরি হলো একদম তাদের নাগরিকত্ব নিয়ে, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসকেই আমরা সব থেকে বেশি একদম দেখছি। শুধু তাই নয়, কেন এটা হলো বিজেপির ভোট ব্যাংক। লাস্ট কয়েকটা নির্বাচনে বিজেপি এই মতুয়াদের সমর্থন পেয়ে একেবারে রানাঘাট থেকে শুরু করে বনগাঁ সীমান্ত পর্যন্ত তারা জয়ী হয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে নাগরিকত্বের প্রমাণ চাই এই এসআইআর পর্বে। ফলে বেশ কয়েক হাজার মানে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা হয়তো প্রপার ডকুমেন্ট সাবমিট করতে পারবেন না, এবং তার ফলে তারা এক্সক্লুড হবে না, ভোটার লিস্টে নাম তোলা হবে না। ফলে এটা ইস্যু। এবং আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে মতুয়ারা এই মুহূর্তে অন্তত পুরো ঘেটে ঘ হয়ে আছেন। যাদেরকে ডেকে পাঠানো হয়েছে হিয়ারিং, আমি হিসেব করে দেখেছি 1 লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা আগে ভোটার লিস্টে ছিল, তারা এবার কিন্তু আবার শুনানিতে ডাক পেয়েছেন। শুনানির সময় তাদেরকে ডকুমেন্ট দেখাতে হবে, অথচ সিএ আইন পাশ করবার পরে মতুয়ারা আবেদন করা সত্ত্বেও দ্রুততার সাথে নাগরিকত্ব পাচ্ছেন। আমি বলছি না পাবে না, কিন্তু এই মুহূর্তে তারা পাচ্ছেন না। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি কলকাতায় এসে যা বললেন, তাতেও কি মতুয়ারা আশ্বস্ত হতে পারলেন না? আমি তো বারবার বলছি যে মতুয়ারা আশ্বস্ত হতে পারেনি এই মুহূর্তে এই কারণে, মতুয়ারাও জানে যে আমাদের নাগরিকত্ব সুরক্ষিত, কিন্তু আমরা তো ডকুমেন্ট পাইনি। ফলে আমার যেটা আশঙ্কা, যেটা তার মধ্যে আবার শান্তনু ঠাকুরের ওই বক্তব্য যে যদি 1 লাখ বাদ যায় তো ভোট দিতে না পারে তো কি অসুবিধা হলো, দেখো মানে তার বদলে যে অতজন অনুপ্রবেশকারীকে আমরা রোহিঙ্গা কোথা থেকে পাবে তারা এত রোহিঙ্গা? শান্তনুরা তো রাজনীতি সেই অর্থে জানে না, মানে মতুয়া সত্তাটাকে ব্যবহার করে মন্ত্রী হয়ে গেছে, কিন্তু মতুয়াদের আর্থসামাজিক বিকাশ থেকে শুরু করে তাদের নিয়ে যে থাকা, সেটা তো সত্যি করেন না। যেটা ওনারা করেন সেটা হলো মানে মতুয়াদের পরিবারের সদস্য, সেই সেন্টিমেন্টটাকে নিয়ে তারা নির্বাচনে জয়ী হন। কিন্তু বাস্তবটা আমি তোমায় বলছি যে রিয়েল যে প্রবলেম, যখন এই মতুয়ারা ডকুমেন্ট পাচ্ছে না, তখন শান্তনু ঠাকুর বিদেশে ঘুরছেন। এই অসন্তোষটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগাতে চাইছেন এবং অনেকটা কাজে লাগিয়েছেন। শেষ পর্যন্ত কি হবে আমি বলতে পারবো না, আরেকটা অসন্তোষের কথা বলছি। এটা আমি তোমায় বলতে চাই যে 2025-এ যদি সবচেয়ে বড় মানে আলোচিত বিষয় হয়, তাহলে অবশ্যই এসআইআর। অর্থাৎ 2025-এ ভারতবর্ষের অন্য প্রান্তেও এসআইআর নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার মতন এত ইন্টেন্সিভ কনফ্লিক্ট, পলিটিক্যাল কনফ্লিক্ট আমরা অন্য কোন রাজ্যে দেখিনি। সেটাই আপনাকে জিজ্ঞেস করছি। ধরুন 97 লক্ষ ভোটারের নাম তো বাদ গেল তামিলনাড়ুতে, তাই তো সেখানে আমরা কিন্তু এইটা দেখছি না, যেটা 96 লক্ষ। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাদ যাওয়ার যে জায়গাটা, সেটা তো মৃত ভোটার বাদ যাবেই, যারা পার্মানেন্টলি শিফটেড তাদের নাম বাদ যাবেই, যারা ডুপ্লিকেট বাদ যাবেই, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই। জানো তো, মানে আমি তোমায় বলছি এসআইআর কিন্তু পশ্চিমবাংলায় 50% মানে এখন অর্ধেক পর্যায়ে আছে, তো শুনানি শুরু হয়েছে, ফাইনাল লিস্ট না বের হলে আমরা বলতে পারবো। খসড়া প্রতিবেদনটা কিন্তু আমার একদম মানে মুখস্থ করে ফেলেছি, মানে আমরা চর্চা করেছি। এসআইআর কিন্তু পশ্চিমবাংলা হয়নি ঠিক মতন। তৃণমূল যে কোনো মূল্যে মৃত ভোটার রেখে দিতে চাইছে, তৃণমূল যে কোনো মূল্যে শিফটেড ভোটারকে রেখে দিতে চাইছে, তৃণমূল যে কোনো মূল্যে অনুপ্রবেশকারীদেরকে প্রশ্রয় দিতে চাইছে। আর উল্টো দিকে বিজেপি কেবলমাত্র মুসলিম রোহিঙ্গার নাম করে মুসলিমদের নাম বাদ দিতে চাইছে। ফলে একেবারে কমপ্লিটলি দুটো অবস্থান তৃণমূল কংগ্রেস। এবং আমি তোমায় বলছি মুসলিম বাদ গেছে কত পার্সেন্ট? না, শুধু তাই নয়, আবার বাদ যায়নি, যে কেন যায়নি সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যায়নি যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবার কেন গেল না সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেটা মানে ইলেকশন কমিশন ধামাচাপা দিয়েছে, সেটা হলো যে যেটা বিয়াব্রু হয়ে উঠেছিল 7800 মানে বুথ পুলিং স্টেশন, সেখানে একজনও পাওয়া গেল না। 0 থেকে 10, তার মধ্যে 2800 মতন বুথ ছিল যেখানে একজনও মৃত নাম পাওয়া যায়নি। তো হতে পারে না। তারপর সেটা কমতে থাকলো, তারপর দেখলাম সেটা কেন কমলো, কিভাবে কমলো, কোন প্রক্রিয়ায় কমলো, ইলেকশন কমিশন কিন্তু জবাব দেয়নি শেষ পর্যন্ত। আমার কাছে যা খবর সেটা হলো ইলেকশন কমিশন গোজামিল দিয়েছে। একটা হচ্ছে গোজামিল 1,37,00,000 তাহলে, বা প্রথমত পশ্চিমবাংলায় প্রচুর মৃত ভোটারই এখনো ভোটার লিস্টে আছে।
মানে মৃত ভোটারই মানে ঠিক মতো ক্লিনস হয়নি। হিয়ারিং এ যাদের ডাকা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে নাম তাদের বা তাদের বাবা মায়ের বা যাদের নাম 2002 আছে সেরকম লোকজনকেও ডাকা হয়েছে, অনেক বয়স্ক অনেক অসুস্থ মানুষকে ডাকা হয়েছে। এই যে ইলেকশন কমিশন, দেখো প্রথমত বলবো যে ইলেকশন কমিশন পরিকল্পনাহীনভাবে নেমেছিল এসআইআর করতে, এবং বিশেষ করে পশ্চিমবাংলাতে যেখানে বিএলওদের প্রপার ট্রেনিং দেওয়া হয়নি, বিএলওদের ঠিক মতন কমিউনিকেশন করা হয়নি, বিএলওদের কাজ বিভিন্ন সময় বাড়ানো হয়েছে এবং ডেটা অপারেটর না নিয়োগ করেই কাজ শুরু হয়েছিল বিএলওদের উপর। সেই কাজ টেকনোলজিক্যালি অনেক সমস্যা হয়েছিল, পরিকল্পনার অভাব, মানুষকে অবগত করে বিজ্ঞাপন দেওয়া বা প্রচার মাধ্যমে আনা যে উদ্যোগ, সেটা তো শেষ পর্যন্ত আমি দেখলাম টেলিভিশন চ্যানেলগুলো দায়িত্ব নিল। ছবিগুলো আমরা দেখি, এই ছবিগুলো আমি কিন্তু তোমার চ্যানেলে পরিষ্কার অভিযোগ তুলছি, এই ইলেকশন কমিশন তুমি জানো যে রাজ্য সরকারের প্রশাসনের দ্বারা পরিচালিত, কারণ ইলেকশন কমিশন নিজস্ব কোনো স্টাফ নেই, এমনকি সিও পর্যন্ত রাজ্য সরকারের কর্মচারী, মানে ডেপুটেশনে যাওয়া। আমি কিন্তু সরাসরি বলছি যে ইলেকশন কমিশনের এই অব্যবস্থা, অপরিকল্পনা, অদূরদর্শিতার পূর্ণ রাজনৈতিক ফয়দা তৃণমূল কংগ্রেস নিয়েছে। ফলে মানে এটাও ভাবার আছে যে ইলেকশন কমিশনের কাছে সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক আছে কিনা। হয়তো বাইরে রাজনীতি এত কঠিন জিনিস আজকাল না, মানে তুমি যেটা দেখছো সেটাই বাস্তব না, হাতের মানে বাইরের দাঁতটার মতন। ফলে আপনি বলছেন যে ইলেকশন কমিশনের এই অব্যবস্থা সম্ভাবনা হতে পারে কংগ্রেসকে রাজনৈতিক ফায়দা দেবার জন্য। এই পুরো অব্যবস্থাটার পেছনে হয়তো তৃণমূল কংগ্রেস আছে, এই পুরো অব্যবস্থাটা করানোই হয়েছে রাজনীতি করব বলে। মানে বিজেপি কি করছে? এক্সাক্ট তাই আমারও প্রশ্ন, শুধু বিজেপি কেন বলছো, সিপিএম কোথায়? আমি বিজেপিকে যেহেতু মূল প্রধান বিরোধী দল এবং কেন্দ্রে তারা বসে আছে, আমায় বলো মানে বিজেপিকেও তো জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে। তাহলে যে বৃদ্ধ মানুষগুলো ছবি বেরোচ্ছে, অ্যাম্বুলেন্সে লোক যাচ্ছে, অ্যাম্বুলেন্স অসুস্থ লোক নল নাকে নিয়ে যাচ্ছে, এই ছবিগুলো যখন আনন্দবাজার বা বিভিন্ন কাগজে বেরোচ্ছে, এই ছবিটাতে টেলিভিশনে সারাদিন ধরে আমরা একদম সেটা তো মানুষকে নাড়িয়ে দিবে। বিজেপি তো শেষ পর্যন্ত মানুষকে কাছে গিয়ে ভোট চাইতে হবে, তাহলে মানুষ তো বিরক্ত হচ্ছে, বীতশ্রদ্ধ হচ্ছে এই স্যার নিয়ে, তাহলে শেষ পর্যন্ত সেটা বিজেপির ঘাড়েই চাপবে। কারণ বিজেপি প্রথম দিন থেকে ইলেকশন কমিশনের দায়িত্ব নিয়ে ফেলেছিল। শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় রাজনীতির ব্যর্থতা, যেটা বলবো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যর্থতা ছিল, সেটা হলো প্রথম দিন থেকে তিনি অ্যাজ ইফ যেন তিনি ইলেকশন কমিশনের দায়িত্বটা তিনি নিয়ে ফেলেছেন। তিনি বলে দিচ্ছেন ক কোটির নাম বাদ যাবে, ভোটারের নাম বাদ যাবে, তিনি বলে দিচ্ছেন কয় কোটি নাম বাদ যাবে, সবাই রোহিঙ্গা। ফলে আমি বলছি যে শেষ পর্যন্ত কিন্তু আমার মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই তারই আধিকারিকরাই কাজ করছে, তারই ডিএমরা তার কাজ করছে। তৃণমূল কংগ্রেস মাঠের রাজনীতিতেও চ্যাম্পিয়ন হলো এসআইআর পর্বে, আবার একইভাবে মানে অব্যবস্থা রেখে মানুষের কাছে যে সেন্টিমেন্ট তোলা এবং এসআইআর কে কেন্দ্র করে যে তৃণমূল কংগ্রেস পুরনো তার বিরুদ্ধে অভিযোগ, চুরি ডাকাতির অভিযোগ তৃণমূলের পিছনে চলে গেল, তার মানে নন গভর্নেন্সের ইস্যু পিছিয়ে চলে গেল। এবং কি শুধু তাই নয়, যে গত 15 বছর ধরে যে চাকরি হয়নি, কর্মসংস্থান নেই, 6 লক্ষ সরকারি কর্মচারী এই সময় অবসর নিয়েছে তৃণমূল শাসনকালে, তাদের নিয়োগ করা হয়নি। স্কুলগুলোতে শিক্ষক নেই, 7,200 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। এত বড় বড় খবর, সেই খবরগুলো সমস্ত কার্পেটের তলে চলে গেল এসআইআর সামনে লেগে। ফলে এসআইআর বিজেপির জন্য মৃত্যুবান ছিল, বিজেপি নিজের মৃত্যুবান নিজে বুঝতে পারেনি। এতগুলো মানুষ যে আত্মহত্যা করলেন আতঙ্কে ভয়ে, বিএলও আছে যেমন সাধারণ মানুষও আছে যারা দেখো না, তুমি যে কোনো অব্যবস্থা, এই অব্যবস্থা তো রাজ্য প্রশাসনের জন্যই হয়েছে। মানে যদি বিজেপি বুঝতে পারতো যে কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টটা কি, যে ইলেকশন কমিশন যে রাজ্যে কাজ করে সেই রাজ্যের প্রশাসনের উপর নির্ভর থেকেই কাজ করে, অত মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনেই কাজ করেছে, তাহলে যে কোনো অব্যবস্থার জন্য দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন ব্যর্থ কোনো জবাব চাই, জবাব দাও। বিএলও মূল্য কেন? মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই। এইটাই তো ছিল তাদের স্লোগান হওয়া উচিত ছিল। উল্টো বিজেপি কি খেলো যে মানে বিএলও মূল্য কেন, নরেন্দ্র মোদী জবাব চাই। চাপটা তো আর পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেস দেয়নি, না, মারাত্মক তৃণমূল কংগ্রেস দিয়েছে। বিজেপির নেতারা মানুষের কাছে মানে টেলিভিশনে মানে হেডিং পাওয়ার জন্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বড় বড় হেডিং পাওয়ার জন্য তারা তাদের মতন করে গল্প সাজিয়েছিল, কিন্তু আসলে বিএলওর উপর চাপ তো তৃণমূল কংগ্রেস করেছে।
নেতারা যেমন গাছে বেঁধে দেওয়ার কথা নিদান দিয়েছিল বিএলওদের, আর এক একটা বিএলওর উপর এমন চাপ, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে তোমাকে পূর্ব বর্ধমান থেকে শুরু করে একের পর এক জেলা, যেখানে কার্যত বলা যায় যে বিডিও অফিসগুলো দখল নিয়ে মানে সমস্ত আপলোড করা হয়েছে, মানে নাম হয়েছে। এটাই তো অভিযোগ, মেন অভিযোগ, যে বিডিও অফিসগুলো তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছিল, মানে বিএলওদেরকে এক জায়গায় বসিয়ে রেখে তাদের মতন করে মানে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে। এই অভিযোগটাই তো সবচেয়ে বড় অভিযোগ। তারই তো ফসল হলো 2600 বুথে কোনো একজনও মিতে পাওয়া যায়। আমরা কি দেখলাম? আমরা দেখলাম ইলেকশন কমিশন যেভাবে চাপ দিচ্ছে, যেভাবে তারা মানে পারছেন না, তাদেরকে এই সময়ের মধ্যে শেষ করতে হবে, কেন এত তাড়াহুড়ো, কেন সময় দেওয়া হচ্ছে না, এটাই ইস্যু হয়ে গেল। এন্টার বিষয়টা বিজেপি শুধুমাত্র হেডলাইন পাওয়ার জন্য শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা কথা বলেছেন, কিন্তু বাস্তবে এসআইআর কে কার্যত লুটে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তার মানে বুঝতে হবে যে মমতা ব্যানার্জি রাজনীতিটা এদের সবার থেকে অনেক উপরে রাজনীতিতে। আমি তো শুধু মমতা বলবো না, আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিল যে এসআইআর শুরু করেছে বিজেপি, শেষ করব আমি, এবং শেষ সত্যিই ওই করলো। মানে বিজেপি এটা বুঝতেই পারলো না, সিপিএম এটা বুঝতেই পারলো না। তাদের পাতা ফাঁদে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা সুজন চক্রবর্তীরা পড়েছেন, সেটা দিনের আলোর মতন পরিষ্কার। এটা 26-এর নির্বাচনে। কিন্তু অমিত শাহকে আপনি এর বাইরে রাখবেন কি করে? পরিকল্পনাটা কার? এসআইআর শুরুতেই যেটা দরকার ছিল, প্রত্যেকটা জেলায় একজন করে, পশ্চিমবাংলার রাজনীতি করছি, পশ্চিমবাংলাতে এসআইআর করছি, সেখানে একজন শেষে অবজারভার দিলাম যখন সব রুট হয়ে গেছে, কিন্তু শুরুতেই তো প্রত্যেকটা জেলাতে একজন করে অবজারভার বসানো উচিত ছিল। আপনার মনে হয় যে অবজারভাররা কাজ করতে পারতেন ঠিকঠাক? না, অন্তত কিছুটা নিয়ন্ত্রণে থাকতো। যে লুট হয়ে যাওয়ার পরে যখন অবজারভারকে নামালো, তার তো কোনো মানে নেই। তার মানে বলছেন যে এসআইআর অনেক তৃণমূল কংগ্রেস যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যে টার্মস কন্ডিশনে এসআইআর চেয়েছিল, ঠিক সেই টার্মস কন্ডিশনে করেছে। ফলে এবং ফায়দাটা তৃণমূল কংগ্রেসেরই হলো, এই ফায়দাটা তৃণমূল কংগ্রেসের হলো। এবং 2026-এর ইলেকশনেও হয়তো তার একটা প্রতিফলন আমরা দেখতে পাবো। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অ্যান্টি এস্টাবলিশমেন্ট আছে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর শাসন করেছেন, গভর্নেন্সের ইস্যুতে একের পর এক ফেল। এই যে একটা ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি 25-এ, সবচেয়ে বড় একটার পর একটা ইস্যু কিভাবে এসছে তুমি ভাবো। মানে স্বাধীন বাংলাতে মুর্শিদাবাদের ওইরকম একটা দাঙ্গার মতন ঘটনা ঘটলো, হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস কে হত্যা করা হলো, গ্রাম জুড়ে লোককে ওপর অত্যাচার করা হলো, তারা নৌকো করে মালদাতে গিয়ে বাধ্য হলেন। এই ছবি ভারতবর্ষে কোনো স্বাধীন ভারতবর্ষে কেউ দেখেছে? কিন্তু এরকম একটা বড় ঘটনাও কিন্তু আমরা চাপা পড়ে গেল, কারণ এই অমিত শাহ কিন্তু এএনআই তদন্ত করালেন না। এনআইএ তদন্তটা তিনি একতরফা ভাবে করতে পারতেন, কেন করলেন? অমিত শাহর কাছে যে প্রশ্নটা এসেছে যে কোথাও একটা মোদি মমতার মধ্যে সিটিং আছে, যেটা নিয়ে উনি অসন্তুষ্ট হয়েছেন, এই অভিযোগটা খুব সিরিয়াস লেভেলে। এই অভিযোগটা কিন্তু আমি বলছি যে অভিযোগটা সত্যি মিথ্যের থেকেও বড় কথা পাবলিক পারসেপশনে ঢুকে গেছে। মানুষ বিশ্বাস করে যাহা মমতা তাহাই মোদি। যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট বা তোমার দর্শকের জন্য ইম্পর্টেন্ট, যে 2026-এর কি যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, কে জিতবে কে হারবে তার থেকেও বড় প্রশ্ন যে একটা হিংসা মুক্ত নির্বাচন কি দেখতে পাবো? আমাদের শিক্ষা নেই, আমাদের কর্মসংস্থান, কিন্তু মানুষের প্রতিবাদ, ধরুন আরাবল্লী পাহাড় নিয়ে সুপ্রিম কোর্টে নিজের রায় তারা সুমোটো রিভিউ করে একটা কেপটেন অ্যাবেন্স রাখলেন, এটা সম্ভব হয়েছে কিন্তু এই মানুষের সম্মিলিত প্রতিবাদের জন্য। পশ্চিমবাংলায় তো যে সেই প্রতিবাদের আরজিকরের ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু সেই প্রতিবাদটাকে কিভাবে ধ্বংস করে দিতে হয় সেটাও কিন্তু শাসক দল এবং তার সর্বোচ্চ নেত্রী দেখিয়ে দিয়েছে, একেবারে দেখিয়ে দিয়েছে। এবং কোন মানে এই যে হাসপাতালগুলোর দুর্নীতি 1 ইঞ্চিও কমলো না। শুধু তাই নয়, যারা আন্দোলন করেছে তাদের অবস্থা, অনিকেত মাহাতো সুপ্রিম কোর্ট বলছে অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে, তারপরে রাজ্য সরকার দিচ্ছে না। অ্যাকশন রিয়াকশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির প্রতিক্রিয়া দিয়ে রাজনীতি করা, রাস্তায় থাকা, সেটা না বিজেপি পেরেছে না সিপিএম পেরেছে। ফলে দিনের শেষে যেটা হলো যে খালি মানে মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2025-এর রাজনীতি গোল দিয়ে যাচ্ছেন একটার পর একটা। মানে বাঙালির জন্য সবচেয়ে চিন্তার বিষয় যে শাসক অত্যাচারী আমাদের রাজ্যে সবসময়ই হয়, কিন্তু তার বিরুদ্ধে যে বিকল্প রাজনীতিটা বা প্রতিবাদী রাজনীতি, যেটা বিরোধী রাজনীতি, প্রতিরোধের রাজনীতি,
সেটা যে হারিয়ে গেছে ওটাই আমাদের চিন্তা। ঠিকই, তার বদলে ধর্ম এসে গেছে, তার পরিবর্তে ধর্ম এসেছে। ফলে প্রতিবাদের রাজনীতির পরিবর্তে এই যে ধর্মভিত্তিক রাজনীতি, এটা বাঙালির জন্য চিন্তার বিষয়। এবং শাসক অত্যাচারী হলে, স্বৈরাচারী হলে, সেখানে যদি রাস্তায় প্রতিবাদ না আসে, শুধু ধর্মের ভিত্তিতে বিভাজন আসে, তাহলে কিন্তু পশ্চিমবাংলা আরো আরো অন্ধকারে যে পৌঁছে যাচ্ছি আমরা, পৌঁছে গেছি আমরা, সেটা কিন্তু আরো বেশি অন্ধকারে নিমজ্জিত হব। সেই আশঙ্কা রেখেই কিন্তু আমি 25কে মূল্যায়ন করলাম।